শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ মাহরুফা খাতুন, প্রভাষক বাংলা, সরকারি বাংলা কলেজ। আমাদের আজকের ক্লাস দ্বাদশের সঙ্গে বিষয় বাংলা দ্বিতীয় পত্র, বিষয়ের শিরোনাম সমাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে অনেকেরই সমাস নিয়ে একটা ভয় কাজ করে। তোমাদের অনেকেরই ধারণা যে সমাস অনেক কঠিন একটা বিষয়, সমাস নির্ণয় করাটা অনেক কঠিন। কিন্তু আমি বলবো, তোমরা যদি সমাজটাকে ভালো মতো বোঝার চেষ্টা করো কিংবা ভালো মতো সমাজ নিয়ে পড়াশোনা করো, তাহলে অন্যান্য বিষয়ের মতো সমাজটাও তোমাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে। তো আমি চেষ্টা করব অনেক সহজ করে তোমাদেরকে বোঝানোর। তাহলে চলো আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে আমরা জানবো যে সমাস কি বা সমাস শব্দের অর্থটা কি। সমাস মূলত একটি সংস্কৃত শব্দ, আর এই সমাসের আবির্ভাব ঘটেছে সংস্কৃত ও বৈদিক ব্যাকরণ থেকে। সংস্কৃত শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে যে রূপটা পাই সেই রূপটি হচ্ছে সম যোগ অস যোগ অ। তাহলে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন এবং একপদীকরণ। এই তিনটি শব্দের উপরে সমাসের সংজ্ঞা নির্ধারিত হয়ে থাকে। আমাদের ভাষা পণ্ডিতগণ যারা আছেন তারা সবাই সমাসের সংজ্ঞা বলেছেন এবং তাদের প্রত্যেকের সংজ্ঞার মধ্যেই সংক্ষেপণ, মিলন, একপদীকরণ এই তিনটি বিষয়টি কোনো না কোনো ভাবে এসেছে। তাহলে আমরা এখন জানার চেষ্টা করি যে আমাদের ভাষা পণ্ডিতগণ সমাসের সংজ্ঞায় কি বলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দ্বৈ বা বহু পদকে লইয়া একটি পদ করার নাম সমাস। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, অর্থের দিক দিয়ে পরস্পরের মধ্যে সম্বন্ধ আছে, এরূপ দুই বা তাহার অধিক পদ মিলিত হইয়া এক পদে পরিণত হইলে ব্যাকরণে সেই মিলনকে বলা হয় সমাস। ডক্টর সুকুমার সেন বলেছেন, পরস্পর সম্বন্ধ বিশিষ্ট দুই বা ততোধিক পদের মধ্যস্থিত বিভক্তির লোপ করিয়া এক পদ করাকে সমাস বলে। ডক্টর মোহাম্মদ এনামুল হক তিনি বলেছেন, পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদের মধ্যবর্তী অন্বয়াংশ লোপ করিয়া পদগুলোকে এক শব্দে পরিণত করার প্রক্রিয়ার নাম সমাস। মুনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী বলেছেন, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তাহলে তোমরা দেখলে যে আমাদের ভাষা পণ্ডিতরা যে সংজ্ঞাগুলো দিয়েছেন তাদের সংজ্ঞায় সংক্ষেপ, মিলন, একপদীকরণ বা এক পদে মিলিত হয় এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছে। তাহলে তারা যে সংজ্ঞাগুলো দিয়েছেন সেই সংজ্ঞাগুলোকে একত্রে করলে সারাংশ হিসেবে যদি আমরা বলি, তাহলে এভাবে বলতে পারি যে পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থাৎ বাক্যে ব্যবহৃত একাধিক শব্দ বা পদের বৃহৎ রূপকে সংক্ষেপ করার নামই সমাস। তোমরা দেখলে যে সমাস কাকে বলে। এখন যদি আমরা বলি যে তাহলে সমাসের কাজটা কি, সমাসের যে অর্থ সেই অর্থের মধ্যে কিন্তু সমাসের কাজটাও নিহিত রয়েছে। অর্থাৎ আমরা সমাসের কাজ হিসেবে বলতে পারি যে সমাস তিনটি কাজ করে। সেটা কিরকম? একপদীকরণ অর্থাৎ এক পদে পরিণত করা, সংক্ষেপণ অর্থাৎ সংক্ষেপ করা এবং পদের মিলন বা পদের যে পদগুলো আছে সেই পদের মিলন ঘটানোই হচ্ছে সমাসের কাজ। অর্থাৎ সমাস মূলত এই তিনটি কাজই করে। এবং এই তিনটি কাজ সমাস কিভাবে করে সেটা আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সিংহ চিহ্নিত যে আসন,
সমান সিংহাসন। এই সিংহাসন বলতে গিয়ে আমরা কি এভাবে বলি যে সিংহ চিহ্নিত যে আসন? কখনোই না, আমরা বলি সিংহাসন। তাহলে সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন, এই উদাহরণের মধ্যেই এই তিনটি কাজ নিহিত রয়েছে। প্রথমে আমরা দেখব যে একপদীকরণটার বিষয়টা কি। এখানে দেখো সিংহ চিহ্নিত যে আসন, সিংহ চিহ্নিত যে আসন, এখানে প্রত্যেকটি আলাদা আলাদা শব্দ, আলাদা আলাদা শব্দগুলো একত্রে প্রকাশিত হয়েছে সিংহাসন এই শব্দরূপে। তাহলে প্রত্যেক এক বা একাধিক শব্দ যখন একটি শব্দে পরিণত হয় সেটাকে বলা হচ্ছে একপদীকরণ। সংক্ষেপটা কি? সংক্ষেপটা খুবই সহজ, যে অর্থাৎ এক কথায় প্রকাশ, অর্থাৎ বড় একটি বাক্যকে এক কথায় প্রকাশ করাটাই হচ্ছে সংক্ষেপ করা। সিংহ চিহ্নিত যে আসন, এই শব্দটিকে এক কথায় প্রকাশ করা হচ্ছে সিংহাসন। পদের মিলনটা কিরকম? সিংহাসন শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাই এখানে সিংহ প্লাস আসন, এই দুইটি পদকে একত্রে বলা হচ্ছে সিংহাসন। অর্থাৎ এখানে দুইটি পদের মিলন ঘটেছে, এভাবেই হচ্ছে পদের মিলন ঘটানো। তাহলে সমাস তিনটি কাজ করে, একটা হচ্ছে এক পদে পরিণত করা, বড় বাক্যকে ছোট করা এবং দুই বা ততোধিক পদকে একত্রে করে পদের মিলন ঘটানো। সমাসকে যদি আরো ভালো মতো আমরা জানতে চাই বা বিশ্লেষণ করতে চাই তাহলে সমাসের কিছু পরিভাষা আছে, সেই পরিভাষাগুলোকে আমাদের জানতে হবে। আমরা আগে বলেছি যে কি বাংলা ব্যাকরণের সমাসের আবির্ভাব হচ্ছে সংস্কৃত ও বৈদিক ব্যাকরণ থেকে। বাংলা ভাষার ব্যাকরণে বাংলা সমাসের দৃষ্টান্ত উল্লেখ করার মতো, বৈদিক বা সংস্কৃত সমাসের মতো খাঁটি বাংলা সমাসের নিয়ম নীতি খাটে না। সমাসের আলোচনা বিশ্লেষণের সুবিধার্থে সমাসের যে পারিভাষিক বা পরিভাষাগুলো আছে সেগুলোর সঙ্গে আমাদের পরিচিত হওয়া প্রয়োজন। তাহলে আমরা দেখি যে সমাসের পরিভাষাগুলো কি কি। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, সমসমান পদ এবং সমস্ত পদ। এই যে ব্যাস বাক্য, সমসমান পদ বা সমস্ত পদ, এগুলো কাকে বলে? প্রথমে আমরা দেখব যে ব্যাস বাক্যটা কি। সমস্ত পদগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। সেটা কি রকম? আবার আমাদেরকে সেই একই উদাহরণের কাছে যেতে হবে, যে এখানে যে উদাহরণটার কথা বলা হচ্ছে যে সিংহ চিহ্নিত যে আসন সেটাই হচ্ছে সিংহাসন। এখানে এই যে সিংহ চিহ্নিত যে আসন, এই পুরো বাক্যটি হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে সমসমান পদগুলো কোনগুলো? যে সমস্ত পদ দিয়ে বা যে সমস্ত পদ দ্বারা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ তৈরি হয় সেই সমস্ত পদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। এটুকু কঠিন মনে হচ্ছে? তাহলে সহজ করে দিই, যে এখানে দেখো কি বলছে যে সিংহ চিহ্নিত যে আসন, এখানে সিংহ চিহ্নিত যে আসন, এই প্রত্যেকটি শব্দকে যদি আমরা আলাদা আলাদা করি তাহলে এই প্রত্যেকটি শব্দটি এক একটি সমসমান পদ। বোঝা গেল নিশ্চয়? তাহলে সমস্ত পদ কোনটি? সমস্ত পদটাই হচ্ছে এখানে এই সিংহাসনটাই হচ্ছে সমস্ত পদ। অর্থাৎ সমাস তৈরি বা
নিষ্পন্ন করার জন্য যে পদের মিলন ঘটে সেইটাই হচ্ছে সমস্ত পদ। তাহলে এই উদাহরণে যদি আমরা খেয়াল করি আবার, তাহলে কি দেখবো যে সিংহ চিহ্নিত যে আসন, এই পুরো বাক্যটিকে বলা হচ্ছে ব্যাস বাক্য। সিংহাসনটা হচ্ছে সমস্ত পদ, এবং সিংহ চিহ্নিত যে আসন, এই প্রত্যেকটি শব্দই এক একটি সমসমান পদ। এই তিনটি পরিভাষা ছাড়াও আরো দুটি পরিভাষা আছে, একে বলা হচ্ছে পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ বা প্রথম পদ, পরপদ বা উত্তরপদ। এখানে দেখো সিংহটা হচ্ছে পূর্বপদ এবং আসনটা হচ্ছে পরপদ। তাহলে চিহ্নিতটা কি? চিহ্নটাকে বলা হচ্ছে মধ্যপদ। তাহলে বোঝা গেল যে সমাস কাকে বলে, সমাসের কাজ কি, এবং সমাসের পরিভাষাগুলো কি। তাহলে সমাসের বাংলা ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তাটা কি, বা সমাসের গুরুত্বটাই বা কি? বাংলা ভাষায় শব্দ গঠনের সমাসের প্রয়োজনীয়তা অপরিসীম। সমাসের মাধ্যমে বক্তব্যকে সংক্ষিপ্ত করা হয়, এতে ভাষার মাধুর্য ও সৌন্দর্য বৃদ্ধি পায়। অনাবশ্যক পদ বা শব্দের ব্যবহার বাক্যকে জটিল ও মাধুর্যহীন করে। সমাসে কম কথায় বেশি ভাব প্রকাশ করার সুযোগ ঘটে, ফলে ভাষা হয় সংক্ষিপ্ত, শ্রুতিমধুর, সুশৃঙ্খল ও প্রাঞ্জল। এটা যদি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে জাদুকর। আমরা যখন জাদুকর বলি তখন শুনতে অনেক শ্রুতিমধুর মনে হয় এবং আমরা বলতে অনেক সাবলীল ভাবে বলতে পারি। কিন্তু এটাকে যখন আমরা জাদুকরটাকে বিশ্লেষণ করলে আমরা পাই জাদু করে যে। তো আমরা কি জাদু করে যে এভাবে বলি, নাকি এক কথায় বলি জাদুকর? অবশ্যই আমরা এক কথায় বলি জাদুকর। কারণ জাদু করে যে এটা শুনতে যতটা না সাবলীল বা শ্রুতিমধুর মনে হয়, তার চেয়ে বরং যদি আমরা জাদুকর বলি তাহলে অনেক বেশি সাবলীল, অনেক বেশি শ্রুতিমধুর হয়। ঠিক একইভাবে হতভাগা অর্থাৎ হতভাগ্য যার, সেই হচ্ছে হতভাগা। এই বিষয়গুলো যদি আমরা পয়েন্ট আকারে দেখি তাহলে কি দেখতে পাবো যে সমাসের প্রয়োজনীয়তাটা আসলে কি। প্রথমত, সমাস বাক্যের অর্থ সাবলীল ও সহজ করে তোলে। গুরুগম্ভীর ভাবধারাকে যথার্থভাবে প্রকাশে সমাসবদ্ধ পদ ব্যবহৃত হয়। নতুন শব্দ সৃষ্টির ক্ষেত্রে সমাসের প্রয়োজনীয়তাটা অপরিসীম। তোমাদের মনে রাখতে হবে সমাস কিন্তু নতুন শব্দ তৈরি করে। অল্প কথায় বেশি ভাবকে প্রকাশের জন্য সমাসের প্রয়োজনীয়তা রয়েছে। সহজভাবে উচ্চারণে সমাস সহায়তা করে ও ভাষাকে প্রাঞ্জলতা দান করে। সমাস ভাষায় অর্থ দোতনার সৃষ্টি করে বৈচিত্র্যময় দোতনা এনে দেয়। সর্বোপরি ভাষার সহজ, সরল ও প্রাঞ্জল করাই সমাসের কাজ। তাহলে বাংলা ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, এবং নতুন শব্দ তৈরি, ভাষাকে সহজ সাবলীল ভাবে প্রকাশ করার জন্য এবং ভাষার মধ্যে একটি সুশৃঙ্খলতা আনার জন্য সমাসের প্রয়োজনীয়তাটা অপরিসীম। আমরা এখন দেখব যে সমাস কয় প্রকার বা সমাসের কত প্রকার। আমরা সবাই জানি সমাস 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস। এই কর্মধারয়টা উচ্চারণ করতে যে অনেকে কর্মধারায় বলে, আসলে কর্মধারায় না, এটা তোমরা খেয়াল করো, এটা হবে কর্মধারায়। তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। এই 6টি সমাস ছাড়াও
আরো দুটি সমাস আছে, যেটাকে বলা হচ্ছে নিত্য সমাস এবং রাদি সমাস। এই 6 প্রকার সমাসের মধ্যে দ্বন্দ্ব এবং দ্বিগু সমাসটি তুলনামূলকভাবে অন্যান্য সমাস থেকে অনেক সহজ এবং নির্ণয় করাটাও অনেক সহজ। অন্যান্য সমাসগুলো সহজ যদি তোমরা সেটা ভালো মতো আয়ত্ত করতে পারো। তাহলে এখন আমরা এই 6 প্রকারের যে সমাস এবং পাশাপাশি আরো যে 2 প্রকারের সমাস দেখলাম সেগুলো আমরা বোঝার জানার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব এই শব্দটা যখন আমরা বলি, প্রথমে আমাদের দ্বন্দ্ব বললে কোন বিষয়টা আমাদের চেতনায় আসে? দ্বন্দ্ব অর্থাৎ সংঘাত কিংবা ঝগড়াঝাটি। কিন্তু আমরা কোনো সংঘাত কিংবা ঝগড়াঝাটির মধ্যে যাব না, কারণ আমরা শান্তিতে বিশ্বাসী। শান্তি স্থাপনের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রে সুশৃঙ্খল আনয়ন করব। তাহলে সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দটার অর্থ কি? সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাসের অর্থ মিলন বা জোড়া। জোড়া বলতে এখানে যুগ্ম, অর্থাৎ একটির সাথে আরেকটির যোগ স্থাপন করা। তাহলে দ্বন্দ্ব সমাসের সাধারণ অর্থ হচ্ছে সংঘাত, কিন্তু সমাসের ক্ষেত্রে বলা হচ্ছে মিলন, অর্থাৎ এক পদের সাথে আরেক পদের মিলন ঘটানোটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা সংজ্ঞা আকারে যদি বলি তাহলে কি বলবো, যে সমাসের ক্ষেত্রে একটি পদের সাথে আরেকটি পদের মিলন ঘটানোটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন মা বাবা, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে মা ও বাবা। তেমনি ভাবে সাদা ও কালো সমান সাদা কালো, আসা ও যাওয়া সমান আসা যাওয়া। তাহলে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য কি? দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যর আলোকে আমরা দ্বন্দ্ব সমাসগুলো চিহ্নিত করতে পারি খুব সহজেই। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উভয় পদের প্রাধান্য থাকবে, অর্থাৎ আমরা যে সমস্ত বাক্যটা তৈরি করব সেই সমস্ত বাক্যে উভয় পদের প্রাধান্য থাকবে। এখানে খেয়াল করো যে আমরা যে বলছি মা বাবা, এটা কিন্তু একটি সমস্ত পদ। এটাকে যখন আমরা ব্যাস বাক্য করব তখন হবে মা ও বাবা। এই ব্যাস বাক্য সমস্ত বাক্যে হয়ে যাচ্ছে মা বাবা। এখানে দেখো মা এবং বাবা দুইটা শব্দেরই কিন্তু প্রাধান্য বজায় রয়েছে, কেউ কারোর চেয়ে গুরুত্বে কম নয়। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে, কিংবা চেনার মূল অন্যতম বিষয়টি হচ্ছে উভয় পদের প্রাধান্য বজায় থাকবে। অল্প স্বর বিশিষ্ট শব্দ পূর্বে বসে। অল্প স্বর বিশিষ্ট এই বিষয়টা কি? দেখো উদাহরণে কি বলা হচ্ছে, যে ঝি চাকর, অর্থাৎ এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে ঝি ও চাকর। তেমনি ভাবে দা কুমড়া চা বিস্কিট। এই প্রত্যেকটি উদাহরণে খেয়াল করো যে ঝি, দা, চা, এই তিনটি শব্দই খেয়াল করো যে এখানে হচ্ছে স্বর রয়েছে কয়টি? একটি করে কিংবা দুইটি করে। কিন্তু এখানে অপরপক্ষে চাকর, এখানে একের অধিক স্বর
ব্যবহৃত হয়েছে। ঝি চাকর যখন আমরা উচ্চারণ করছি, যখন ঝিটা যখন বলছি তখন এখানে আমাদের উচ্চারণে এসেছে যে অল্প স্বর, এবং চাকর যখন আমরা বলছি তখন চাকরে অল্প স্বরে অর্থাৎ অধিক স্বরে এখানে উচ্চারিত হচ্ছে। তাহলে এরকম যে যেখানে যে ব্যাস বাক্যে অল্প স্বর থাকবে, সমস্ত বাক্যে যে কি হবে, সেই অল্প স্বরটা আগে বসবে। এটা কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। আরেকটি অন্যতম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সম্মানসূচক যে পদগুলো আসে সেগুলো সবসময় দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পূর্বে বসবে। যেমন রাজা রানী, পিতা পুত্র। এখানে রাজা রানী, এখানে রাজাটা রানীর চেয়ে অধিক সম্মানের। একইভাবে পিতা পুত্র, এখানে পুত্রের চেয়ে পিতাটা অনেক অপেক্ষাকৃত সম্মানসূচক একটি শব্দ। তাহলে সম্মানসূচক শব্দগুলো কি হচ্ছে যে পূর্বে বসবে। সাধারণত স্ত্রীবাচক শব্দ পূর্বে বসে, যেমন মেয়ে জামাই সীতারাম। এখানে কি মেয়ে সীতা এগুলি সবই স্ত্রীবাচক শব্দ। তাহলে দ্বন্দ্ব সমাসে স্ত্রীবাচক শব্দগুলো পূর্বে বসবে। দুটি সমান স্বর বিশিষ্ট শব্দের মধ্যে আকারান্ত শব্দগুলো পূর্বে বসবে। যেমন মশা মাছি, রাজা প্রজা। এখানে দেখো মশা এবং মাছি এই দুটি শব্দেই কি আছে, সমান স্বর আছে, অর্থাৎ কোনোটা বেশি না কোনোটা কমও নাই। এরকম যখন শব্দ দুটি তোমাদের সামনে আসবে তখন প্রথমে তোমরা খেয়াল করবে, অনেক সময় আমাদের মধ্যে হতে পারে যে মাছি আগে বসবে না মশা আগে বসবে। সেক্ষেত্রে তোমরা খেয়াল করবে যে এই মশা এবং মাছির মধ্যে আকারান্ত শব্দটি কোন শব্দের মধ্যে আছে। যেমন এখানে মশা তালবস্বরের সাথে একটা আ যুক্ত হয়ে হয়েছে সা, অর্থাৎ আকারান্ত শব্দ এখানে আছে। তো তাহলে এরকম শব্দ যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা সেই আকারান্ত শব্দটি প্রথমে বসে তোমরা সমস্ত বাক্যটা তৈরি করবে। ঠিক একইভাবে রাজা প্রজা, এখানেও রাজা যার আগে যার সঙ্গে আকারান্ত শব্দ যুক্ত হয়ে হয়েছে রাজা। তাহলে দুটি সমান স্বর বিশিষ্ট শব্দের মধ্যে আকারান্ত শব্দটি পূর্বে বসবে। আমরা এতক্ষণ দেখলাম যে সাধারণত দুইটি শব্দের মিলন ঘটায় দ্বন্দ্ব সমাস, কিন্তু শুধুমাত্র দুইটি শব্দের যে মিলন ঘটাবে তা না, দুই বা ততোধিক পদেরও মিলন ঘটায় দ্বন্দ্ব সমাস, অর্থাৎ দুই বা ততোধিক পদ মিলেও দ্বন্দ্ব সমাস গঠিত হতে পারে। যেমন শহর, বন্দর, গ্রাম। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে শহর, বন্দর ও গ্রাম। এরপর আমরা যে বৈশিষ্ট্যটির কথা বলবো সেই বৈশিষ্ট্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যে ব্যাস বাক্য তৈরি করছি সেই ব্যাস বাক্যের তৈরি করার ক্ষেত্রে দুটি পদ কিংবা দুইয়ের অধিক পদ যখন থাকছে তখন এই দুইটি পদের মিলন আমরা কিভাবে ঘটাই, একটা সংযোজক অব্যয় দ্বারা ঘটাই। যেমন ভাই ও বোন, ভাই বোন, এই যে ও শব্দটা এটাই হচ্ছে সংযোজক অব্যয়। এখানে যে শুধু ও থাকবে তা না, এবং থাকতে পারে আর থাকতে পারে, অর্থাৎ দুই বা ততোধিক পদের মিলন ঘটে কিভাবে, একটি সংযোজক অব্যয় দ্বারা। সমস্ত পদে একটা হাইফেন থাকে। যেমন এখানে দেখো, এখানে ভাই ও বোন, মাঝখানে ব্যাস বাক্যে ভাই ও বোন,
একটা আছে সংযোজক অব্যয়, সেটাই যখন সমস্ত হয়ে যাচ্ছে তখন একটি হাইফেন দ্বারা দুইটি শব্দের মিলন ঘটানো হচ্ছে। তাহলে এই দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যগুলো কি এবং সেটা আমরা দেখলাম, এবং এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখি কিংবা আমরা ভালো মতো বোঝার চেষ্টা করি, তাহলে দ্বন্দ্ব সমাস নির্ণয় করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে দ্বন্দ্ব সমাস কয় প্রকার? দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ আমরা জানব উদাহরণের মাধ্যমে। প্রথমে কি বলছি যে কাগজ ও কলম সমান কাগজ কলম। তোমরা উদাহরণগুলো ভালো করে খেয়াল করবা যে এখানে কিন্তু অব্যয় সংযোজক অব্যয় দ্বারা ব্যাস বাক্য তৈরি করা হয়েছে, আর সমস্ত বাক্যের মাঝখানে একটা হাইফেন বসানো হয়েছে। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যে আমরা যে কথাগুলো বলেছিলাম এখানে আমরা সেই বিষয়গুলো এখানে আমরা লক্ষ্য করছি। দেখো এখানে কাগজ কলম, কাগজ কলম পরস্পর সম্পর্ক যুক্ত। কাগজ ছাড়া যেমন কলম অচল, কলম ছাড়া কাগজও অচল। অর্থাৎ দুইটা শব্দকে এখানে মিলন অর্থে দেখানো হয়েছে। দ্বিতীয় উদাহরণে কি বলা হচ্ছে যে উঁচু ও নিচু, উঁচু নিচু। এই একটি উঁচু একটি নিচু, অর্থাৎ দুইটা বিপরীতমুখী দুইটি শব্দ। ওহি ও নকুল সমান ওহি নকুল। এখানে ওহি শব্দের অর্থ নিশ্চয় তোমরা জানো। ওহি শব্দের অর্থ সাপ এবং নকুল শব্দের অর্থ বেজি। আমরা কি জানি যে সাপ এবং বেজি পরস্পরের শত্রু, অর্থাৎ পরস্পরের বিরোধী। তাহলে ওহি ও নকুল এই দুইটি শব্দ বিরোধী বোঝাচ্ছে। এরপরে ধন ও দৌলত। ধন দৌলত, ধন বলতেও যা বোঝায়, দৌলত বলতেও তাই বোঝায়, অর্থাৎ দুটি সমর্থক শব্দ এখানে। এরপর দেশে ও বিদেশে, দেশে বিদেশে, এটাকে বলা হচ্ছে অলোক। এই অলোক সম্পর্কে একটু আমরা জানবো। তার আগে দেখো এখানে কি বলছে যে দেশে ও বিদেশে, এখানে একটি বিভক্তি আছে এবং সেই বিভক্তিটা কি? এ বিভক্তি। দেশে একটা একার এখানে বোঝাচ্ছে এ দ্বারা। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে বিভক্তি কি। আপাতত তোমরা এটুকু জেনে রাখো যে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করার জন্য শব্দের সঙ্গে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যবহৃত হয় তাকে বিভক্তি বলে। যেমন এখানে বলা হচ্ছে দেশে, এই যে দেশে এ, বিদেশে এ, এই দুটি হচ্ছে বিভক্তি। এরকম বিভক্তি 7 প্রকারের আছে, তো সেগুলো আমরা পরে জেনে নেব। আর এখানে যেটা আমরা বলছিলাম যে অলোক, অলোক শব্দের অর্থ কি? অলোক শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই অ যোগ লোক, অলোক। এখানে অ শব্দটি না, অর্থাৎ এখানে অ দিয়ে না বাচক বোঝানো হচ্ছে, আর লোক মানে হচ্ছে লোপ, অর্থাৎ কোনো কিছু লোপ পাওয়া। তাহলে অলোক শব্দটা কি হচ্ছে? না লোক, অর্থাৎ লোপ না পাওয়া। কিসের লোপ না পাওয়া? সেটা হচ্ছে অবশ্যই বিভক্তির লোপ না পাওয়া। তাহলে অলোপ বলতে আমরা কি বুঝি? অলোপ বলতে সেটাই বুঝি যে বিভক্তির লোপ না পাওয়াটাই হচ্ছে অলোপ। তাহলে এই যে উদাহরণগুলো আমরা এখানে বললাম, এখান থেকে আমরা দ্বন্দ্ব সমাসের
প্রকারভেদে বলতে পারি এভাবে যে দ্বন্দ্ব সমাস কিরকম, প্রকারভেদটা কিরকম: মিলনার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, সমার্থক বা সহচর দ্বন্দ্ব এবং অলুক। নামগুলো থেকেই আমরা সংজ্ঞা নির্ধারণ করতে পারি। যেমন মিলনার্থক দ্বন্দ্ব কাকে বলছে, যে যে দ্বন্দ্ব সমাসে মিলন বা সম্পর্ক বোঝায় তাকে বলা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। এখানে কাগজ ও কলম এই দুইটা শব্দ একে অপরের পরিপূরক, অর্থাৎ দুইটা শব্দের মিলন এখানে বোঝাচ্ছে, এটাই হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে যে শব্দ দুটি একে অপরের বিপরীত অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিরোধীটাও ঠিক একে বিপরীতের সাথে অনেকটাই মিল আছে, যে একে অপরের বিরোধী অর্থ অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। ধন ও দৌলত অর্থাৎ যে শব্দ দুইটা দ্বারা সমর্থক বোঝায়, অর্থাৎ একে দুইটি শব্দই প্রায় একই ধরনের অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। আর অলুক তো বললাম যে সমাসে সমসমান পদগুলোর ভিতরে যে বিভক্তি থাকে সেই বিভক্তিগুলো লোপ পায় না, সেটাই হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করবা যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য এবং সমস্ত বাক্যের শব্দগুলো কিন্তু একই, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন ঘটে না। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ব্যাস বাক্যে একটি সংযোজক অব্যয় থাকে, আর সমস্ত বাক্যে সেই সংযোজক অব্যয়ের জায়গায় একটি হাইফেন থাকে। তাহলে আশা করি দ্বন্দ্ব সমাস চিহ্নিত করার ক্ষেত্রে কিংবা নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের তেমন কোনো অসুবিধা হবে না। এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা মনে রাখো তাহলে আশা করি দ্বন্দ্ব সমাস খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবা, এবং যখনই কোনো ব্যাস বাক্য দেখবা তখন সহজেই তোমরা এটা বুঝতে পারবা যে এটা আসলে দ্বন্দ্ব সমাস। এখন আমরা দেখব দ্বিগু সমাস। আমরা শুরুতে কি বলেছিলাম যে সমাসের যে 6 প্রকার, সেই 6 প্রকার সমাসের মধ্যে দ্বন্দ্ব এবং দ্বিগু সমাসটা অন্যান্য সমাসের তুলনামূলকভাবে অনেক সহজ। আমরা দেখব এখন দ্বিগু সমাস কাকে বলে। যে সমাসে সংখ্যাবাচক, এখানে বাচক বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও। যে সমাসের সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার অর্থ প্রকাশ করে পরপদের অর্থের প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি বলেছিলাম যে উভয় পদের প্রাধান্য থাকে, আর দ্বিগু সমাসে এসে আমরা কি বলছি যে পর পদের অর্থের প্রাধান্য পায়। তাহলে দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাসের মধ্যে পার্থক্যটা কোথায়? যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে, দ্বিগু সমাসে পর পদের প্রাধান্য পায়। দ্বিগু সমাসের আরেকটি অন্যতম বিষয় হচ্ছে এখানে সংখ্যাবাচক শব্দ থাকবে, যে শব্দটি সমষ্টি বা সমাহার অর্থ প্রকাশ করে। যেমন ত্রিফলা, এখানে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হচ্ছে? ত্রিফলের সমাহার। এই ত্রি মানে হচ্ছে 3। তাহলে এখানে আমরা কি বলছি যে প্রথমে একটি সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সেই সংখ্যাবাচক শব্দটা কি? 3 বা 3, ফলের সমাহার।
এবং আরেকটা কি বলছি যে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে আমরা কি বলছি যে ত্রিফলা হচ্ছে এই যে ফল, এই ফলটাই এখানে প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ ত্রিফলা মানে হচ্ছে 3 ধরনের ফল যার সমষ্টি হচ্ছে ত্রিফলা। একইভাবে আমরা যদি বলি সপ্তর্ষি, যেটাকে ব্যাস বাক্য করলে দাঁড়ায় কি সপ্ত ঋষির সমাহার, অর্থাৎ সপ্ত মানে 7 আর ঋষি যারা সাধু তারাই হচ্ছে ঋষি। এখানেও দেখো যে এখানে কিন্তু এই যে পরপদ ঋষি, এই ঋষির শব্দেরই প্রাধান্য পাচ্ছে সমস্ত পদে, যে সপ্তর্ষি। সপ্তর্ষি বলতেই আমরা 7 জন ঋষির যেখানে আছে সেটাই বলি, নাকি আমরা বলি যে ঋষি 7, আমরা কখনোই বলি না ঋষি 7, আমরা বলি 7 জন ঋষি। তারপর তেপান্তর, তেপান্তর মানে হচ্ছে এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি দাঁড়াচ্ছে যে তে প্রান্তরের সমাহার। এখানে তে বলতে 3। এখানেও প্রথমেই হচ্ছে একটি সংখ্যাবাচক শব্দ, যে শব্দটি সমষ্টি বা সমাহার অর্থ প্রকাশ করছে। তারপর চৌরাস্তা, চৌরাস্তা হচ্ছে চৌরাস্তার সমাহার, চৌ শব্দের অর্থ 4। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা যে সংজ্ঞাতে আমরা যে বিষয়টি দেখেছিলাম যে প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং যে সংখ্যাবাচক শব্দটি থাকবে সেটি সমষ্টি বা সমাহার অর্থ প্রকাশ করবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে। তো আমরা যে উদাহরণগুলো দেখলাম সেখানে কিন্তু আমরা সংজ্ঞারই প্রতিফলন দেখতে পাচ্ছি। কিছু ব্যতিক্রম আছে যেখানে যে শব্দগুলো শুনলে কিংবা যে শব্দগুলো যখন আমাদের চোখের সামনে দেখি তখন শব্দগুলো দেখে মনে হবে না যে এটা দ্বিগু সমাস। যেমন পশুরি, এই পশুরি শব্দটা কি? পশুরি শব্দটা আসলে একটা পাত্র, যে পাত্রে একসঙ্গে 500 কিংবা 5 কেজি বস্তু বা পণ্য ধারণ করা যায়, সেটাই হচ্ছে পশুরি। তো এটাকে আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে হচ্ছে 5 সেরের সমাহার মানে পশুরি। খেয়াল করো এখানে আমরা যখন সপ্তর্ষি বলছি তখন কিন্তু শব্দটার মধ্যেই সপ্ত শব্দটা আসে, কিন্তু এখানে পশুরি বললে কিন্তু 5 শব্দটি আসছে না। কিন্তু যখন আমরা এটাকে ব্যাস বাক্য করছি তখন কিংবা বিশ্লেষণ করছি তখন এটা হয়ে যাচ্ছে 5 সেরের সমাহার, সেটা হচ্ছে পশুরি। তেমনি ভাবে আরেকটি শব্দ দেখো নবরত্ন। এই নবরত্নটা কি? আমরা জানি যে সম্রাট আকবরের রাজসভায় 9 জন সভাসদ ছিলেন যারা বিভিন্ন বিষয় পারদর্শী ছিলেন। এই 9 জনকে একত্রে বলা হয় নবরত্ন। তাহলে এক্ষেত্রে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে দাঁড়াচ্ছে কি নবরত্নের সমাহার নবরত্ন। এই নব মানে কিন্তু নতুন না, নব শব্দের অর্থ নতুন, কিন্তু এখানে নব মানে কিন্তু নতুন না, এখানে নব মাত্র হচ্ছে নব শব্দের অর্থ হচ্ছে 9, অর্থাৎ একটি সংখ্যাবাচক শব্দ। এটাই হচ্ছে নবরত্ন, অর্থাৎ নবরত্নের সমাহার। তাহলে আমরা দ্বিগু সমাস নির্ণয় করতে গেলে আমরা যে বিষয়টি খেয়াল করব সেটা প্রথমেই হচ্ছে দেখব যে ব্যাস বাক্যে শুরুতে সংখ্যাবাচক শব্দ আছে কিনা, এবং সংখ্যাবাচক শব্দটি থাকলে যে দ্বিগু হবে তা কিন্তু নয়। আমাদেরকে দেখতে হবে যে যে সংখ্যাবাচক শব্দটি আছে সেটা যারা সমষ্টি অর্থ প্রকাশ করছে কিনা। দ্বিতীয় যেটি দেখব সেটা হচ্ছে
পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে কিনা। তাহলে দ্বিগু সমাসের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে বৈশিষ্ট্য কি? পরপদের প্রাধান্য, প্রথম পদটি থাকবে সংখ্যাবাচক এবং পরপদের যে পরপদের প্রাধান্যর কথা বলা হচ্ছে সেই পরপদটি হবে বিশেষ্য। দেখো এখানে খেয়াল করো, এখানে কি সপ্তঋষি, ঋষি কিন্তু একটি বিশেষ্য পদ, এমনি ভাবে প্রান্তর এটাও বিশেষ্য, রাস্তা এটাও বিশেষ্য। তারপর ত্রিফলা, ফলও কিন্তু বিশেষ্য। তাহলে আমরা দ্বিগু সমাসের তিনটি বৈশিষ্ট্য পাচ্ছি। একটি হচ্ছে পরপদের প্রাধান্য থাকবে, প্রথম পদটি অবশ্যই সংখ্যাবাচক হতে হবে এবং যে পরপদের কথা বলা হচ্ছে কিংবা যে পদের প্রাধান্যর কথা বলা হচ্ছে সেই পদটি অবশ্যই অবশ্যই বিশেষ্য পদ হবে। এই বিষয়গুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দ্বিগু সমাস চিহ্নিত করাও তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি কি বিষয় আলোচনা করলাম? যে সমাস কি, সমাস শব্দের অর্থ কি, সমাসের কাজ কিংবা সমাসের কাজ কিংবা বৈশিষ্ট্য, সমাসের প্রয়োজনীয়তা, সমাসের প্রকারভেদ, এবং এই যে সমাসের প্রকারভেদের থেকে আমরা দুইটি সমাস নিয়ে আলোচনা করলাম, যে সমাসটি অন্যান্য সমস্ত যে 6 প্রকার আছে সমাস, সেই সমাসের মধ্যে এই দুই প্রকারটাই তুলনামূলকভাবে সহজ, এবং সেই সহজ দুইটি সমাসে আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে 4 প্রকার সমাস এবং এর সাথে আরো যে 2 প্রকার সমাসের কথা আমরা বলেছি, নিত্য সমাস এবং প্রাদি সমাস, সেই সমাস নিয়ে আমরা আলোচনা করব। তো তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।